নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট আজকে সামান্য কারেকশান দেখালো, আপনারা দেখলেন। তো আমার যা মনে হচ্ছে সেই নিয়ে ভিডিওটা করব। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই। অনেকেই অনেকগুলো শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছিলেন। যখন শেয়ার নিয়ে কথা বলছিলাম তখন একটা কথা আপনাদের একটা জিনিস বলে দিই। যখনই আপনাদের যে শেয়ার কেনা আছে, কোনো শেয়ার যদি দেখেন কোনো কারণে ডবল বা তার বেশি হয়ে গেছে, চেষ্টা করবেন 50% বা 40% বেচে দিয়ে আপনার যে লগ্নির টাকাটা সেটা যদি আপনি তুলে নেন, তাহলে বাকি শেয়ারটার ক্ষেত্রে আপনার আর টেনশন থাকে না। সেক্ষেত্রে আপনি একটা শেয়ারকে 10 বছর 5 বছর যদি রেখেও দেন, যদি কিছু নাও হয় তবু ঘরের থেকে তো টাকা যাবে না, এটা একটু মনে রাখবেন। অনেকেই জিজ্ঞেস করছেন আমার একটা এটাই 100% প্রফিট আছে, এটা 1.5 গুণ হয়ে গেছে, কি করব। তো তাদের সবার জন্য বলছি, 100%-এর ওপরে যদি কোনো শেয়ার থাকে, প্লেন যেটুকু হোল্ড আছে তার 50% বেচে দিয়ে বাকি 50% একটু রাখবেন। কী আর হবে? সেইটাকে স্টপ লস যদি আপনি মনে করেন যে দিতে চান, সেটাকে 25% স্টপ লস দিয়ে দেবেন। মানে যে দাম আছে এখন তার থেকে 25% নিচে যদি পড়ে যায় বেচে দেবেন। ওটা তো আপনার প্রফিটের টাকা। 25% আপনি স্যাক্রিফাইস এই কারণেই করছেন, এই টাকাটা আপনার মাল্টিপল হতে পারে। যদি কোনো দিন সত্যি করে কোনো কোম্পানি ওই 2,000 কোটি থেকে 2 লাখ কোটি 10 লাখ কোটিতে যায়, তাহলে আপনার শেয়ার আপনিও তো মাল্টিপল 500 টাইমস 100 টাইমস যা হয়েছে সেগুলো আপনারও হবে। 50% শেয়ারটা তো হবে। সেই হিসাবে এটা করবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে একটু যুক্ত থাকবেন। আমি চেষ্টা করি টেলিগ্রাম গ্রুপে সবাইকে আমার যেটুকু মনে হয় সেটা বলবার, বা আপনাদের যদি কোনো হঠাৎ কোনো নিউজ আসে যে নিউজগুলো হয়তো আপনি পাচ্ছেন না, বা চেষ্টা করি যতটা আপডেট দেবার। সে দেখবেন যদি যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন তারা জানেন, রাতের 12টা 12:30টার সময় যখন আমেরিকার আপনার FOMCর মিটিং হয়, আমি চেষ্টা করি সেটা আপডেটটা রাতের বেলায় দিয়ে দেবার। তো আমি বলেছি বারবার যে আমার টেলিগ্রাম গ্রুপটাকে আপনি নিউজ হিসাবে নিতে পারেন। যে কোনো আপডেটের মার্কেটের বা কোনো সেরকম কোনো ঘটনা ঘটলে আমি চেষ্টা করি আপনাদেরকে আপডেট রাখবার। আর আমার ক্লোজ গ্রুপে যারা আছেন তাদের একটা সুবিধা আছে, তারা আমাকে প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন, তার উত্তর আমি দিই, চেষ্টা করি অন্তত দেবার। যেটা আমি আপনাদের ইউটিউবে অনেকে বলেন, কিন্তু ইউটিউবে আমি বারবার আপনাদের বলেছি যে ইউটিউবে না বলে আমি আগেও আপনাদের আমার মোবাইল নাম্বার দিয়েছি। মোবাইল নাম্বারে যদি কোশ্চেনটা দেন, সেক্ষেত্রে আমার উত্তরটা দিতে সুবিধা হয় বা আমার দেখাটা সুবিধা। ইউটিউবে সবসময় সব কমেন্ট হয়তো তাড়াহুড়োর মধ্যে পড়া হয় না, যেটা মেসেজ দিলে আমার মোবাইলে এলে হয়তো পড়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে অনেক রকম শেয়ার দেন যেগুলো আমি সবগুলো তো আমি ট্র্যাক করি না। আর ট্র্যাক না করে যে কোনো একটা কিছু বলে দিলাম ওরমভাবে আমি বলি না, ফলে আমার একটু সময় লাগে। কারোর যদি শেয়ারের দেখেন যে পাচ্ছেন না, তাহলে জানবেন যে একটু টাইম লাগবে, কারণ বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকি, ফলে একটু সময় লাগবে, কিন্তু ঠিক দিয়ে দেবো। মাঝে মাঝে একটু যদি দেখেন 2-3 দিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকবার একটু মনে করে দেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতে একটা আলাদা মানে উদ্দীপনা পাওয়া যায়, নতুন একটা আরও করবার, আরও ভালোভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার একটা ইচ্ছাটা এটা বাড়িয়ে দেয়। যাই হোক, যারা মোবাইল নাম্বার এখনও পাননি, একবার মোবাইল নাম্বারটা নোট করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি, এমনি কল করলে হয়তো পাবেন না। 9330159841 9330159841। যাই হোক, মার্কেটের কথায় আসা যাক। দেখুন, এই সপ্তাহটা নিয়ে টানা 7 সপ্তাহ মার্কেট বাড়ল। তো যদি আপনি আমাদের দেখেন, তাহলে দেখবেন ইন্ডিয়ান মার্কেট মোটামুটিভাবে ম্যাক্সিমাম 9 সপ্তাহ চলেছে, টানা বেড়েছে। 8 সপ্তাহ একবার বেড়েছে, 7 সপ্তাহ এটা নিয়ে তৃতীয়বার মনে হয় বাড়ল। তো এই 7 থেকে 9 সপ্তাহ, যেহেতু আমরা তো হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আলোচনা করি, তো হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী 7 to 9-এর মধ্যেই মার্কেটটা টানা বাড়ে, তারপরে হয়তো একটা কারেকশান হয়। তা মোটামুটি এই জায়গাটা আমরা এসছি। 7 সপ্তাহ অলরেডি হয়ে গেছে। তবে একটা জিনিস এই হিস্টোরিক্যাল ডাটা বলবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই
যা হিস্টোরিক্যাল ডাটা আছে তা সব 2014, 17, 18, 10, 8 সালে। কিন্তু 2008 সাল, 2014 সাল, 2016 সাল, 2020, 19 সালেও আমাদের 17,000, 16,000, 17,000 কোটি টাকার প্রতি মাসে এসআইপি ছিল না, এসআইপি ইনভেস্টমেন্ট ছিল না। যে তৃতীয় মহাশক্তি আমরা বলি, আমাদের আগের দুটো শক্তি মেনলি ছিল এফআইআই, ডিআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এরাই দুটো মোটামুটি মার্কেট কন্ট্রোল করতো। 2010, 8-10 আগে পর্যন্ত এফআইআই বেচলে আমাদের ক্ষমতাই ছিল না যে ওই বেচাটা কেনবার মতো, মানে আমাদের সেই শক্তিই ছিল না ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে, কারণ তখন তো এসআইপি নেই। ডোমেস্টিক ইনস্টিটিউশন তো আপনার বলে বলিয়ান, আপনি এসআইপি করছেন, তার কাছে টাকা আসছে, তবে তো সে কিনবে। তাই জন্যে যদি আপনি দেখেন যে 2008-এর ঘটনায় যে মার্কেট পড়ে গেছিল, তাতে এমন কিছু সেল নয়, সেই সেলেই মার্কেট পড়ে গেছে। অথচ যদি 2019-20 ধরেন, একটা মাসে ওরম সেল হয়েছে, মার্কেট কিচ্ছু হয়নি। আর 2008-এ সেই সেলে মার্কেট 1/3 ক্র্যাশ করে গেছিল। সুতরাং এটা ভাবতে হবে যে আপনার ডোমেস্টিক, মানে আপনার নিজের দেশ যত শক্তিশালী হবে, তত এই পড়ার চান্সটা অনেকটা কম হবে। মানে আমি বলতে চাই যে পড়বে তো বটেই, মার্কেট বাড়লে মার্কেট পড়বে না এরম নয়, কিন্তু সেই পড়ার যে স্পেসটা, যে যতটা আগে কী হতো যে খুব তাড়াতাড়ি এফআইআই বা বেচতে আরম্ভ করলে একদম মার্কেট ধরাশায়ী হয়ে যেত, সেই ধরাশায়ী ভাবটা হয়তো কম হবে। তাই জন্য এই যে ডাটাগুলো দেবো, সেই ডাটাগুলোকে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার মার্কেটের সঙ্গে আজকে যে অবস্থা, আজকে আমরা যে তৃতীয় মহাশক্তি, মানে এই যে সাধারণ রিটেল ইনভেস্টর, আপনি যদি দেখেন বিদেশে, মানে জাস্ট এই আলোচনার মধ্যে আমি এই ইউটিউবটা অনেকটা আপনাদের সঙ্গে গল্প করার মতো করেই করি, কারণ ওই টেকনিক্যালি আপনাকে কিছু দেখিয়ে দিলাম, বলে দিলাম এটা বাড়বে ওটা বাড়বে, ওইভাবে বললে আপনাদেরও বুঝতে অসুবিধা হয়। ওগুলো তো আপনারা আজকালকার বিভিন্ন চ্যানেল আছে, সেগুলো থেকে আপনারা শিখেও যান এবং জানেনও, হয়তো কেউ আমার থেকেও বেশি জানেন। কিন্তু আমি যেটা করি, যেটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করি, ওই সবের সঙ্গে অভিজ্ঞতা, মার্কেটের কি আসতে চলেছে সেই দিকে যার আপনার যতটা বোঝা, সেই বোঝাটাকে মিশিয়ে আমার যেটুকু মনে হয় সেটা আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। যার জন্য দেখবেন আমি খুব একটা কখনো ল্যাপটপ বা ট্যাবলেট দেখিয়ে, চার্ট দেখিয়ে কখনো ইউটিউব করি না। তার কারণ হচ্ছে, যেটা সোজাভাবে বললে বোঝা যায়, চার্টে শুধু চার্ট দেখালাম এটা হলে এটা হয়, সেটা যদি এতই সোজা হতো তাহলে তো সবাই বলে দিত যে আপনি এই চার্টে এই হলে এই করবেন, অ্যান্ড ইউ উইল গেট মানি। কিন্তু সেটা তো সবসময় হচ্ছে না, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে, কিন্তু অনেক সময় হচ্ছে না। কারণ এই মার্কেটে কোনো ফর্মুলা নেই যে এটা করলে এটা হবে। এই যে যা বলছি আগের ঘটনা, তার মানে যে এবার হবে তা নয়। এটাই এই মার্কেটের মজা। আপনি কোনো কিছু এখানে পাবেন না। এভরি ডে আপনাকে সারা মার্কেটের সঙ্গে, সারা দেশের চিন্তাভাবনা, সারা পৃথিবীর চিন্তাভাবনার সঙ্গে আপনাকে নিজের চিন্তাভাবনাকে মেলাতে হবে, তবে আপনি মার্কেটটাকে ট্র্যাক করতে পারবেন। শুধু টেকনিক্যাল, শুধু ফান্ডামেন্টাল, আপনি বাকি কিছু দেখছেন না, আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে বড় কী জানেন, আজকালকার ছেলেমেয়েরা দেখবেন কথায় কথায় একটা কথা বলেন, আরে ভাই সেন্টি খেয়ে গেলি। এই সেন্টিমেন্ট এত সোজা জিনিস না, কিন্তু এই মার্কেটের কাছে এই সেন্টিমেন্টই সবথেকে বড়। মার্কেট যাই হোক না কেন, মার্কেট বাড়ুক কমুক, এই যে পড়ছে, আপনার সেন্টিমেন্ট কী আছে তার উপর অনেকটা নির্ভর করে। তো সেন্টিমেন্ট কন্ট্রোল কে করবে? কে কন্ট্রোল করতে পারে? তাহলে এই সমস্ত পরিস্থিতি, পারিপার্শ্বিক, বিদেশ কেমন আছে, আপনার দেশ কেমন আছে, তার রাজনীতি কেমন আছে, তার সোশ্যাল স্ট্রাকচার কেমন আছে, যে সেক্টরটা আছে সেই সেক্টর নিয়ে মানুষের চিন্তাভাবনা কী আছে, ভবিষ্যৎ সেই সেক্টরটাকে কীভাবে দেখছে, এই সব কিছু দিয়ে একটা সেন্টিমেন্টের মিটার তৈরি হয়। তো ইটস নট সিম্পল থিং যে আমি একটা দেখলাম আর বলে দিলাম এটা বাড়বে বা এটা কমবে, নট দ্যাট ইজি। এই বললাম, এখনও কিন্তু স্টকেই ঢুকিনি, এরপর আবার যে স্টকটা আপনি নিতে যাচ্ছেন সেইটা নিয়ে কি ভাবছেন? ভ্যালুয়েশন কি শুধুমাত্র ফান্ডামেন্টাল টেকনিক্যাল দিয়ে হয়? আপনি ভাবুন তো, একই সেক্টরে একটা স্টকের হয়তো P 50, একটার 20, একটার 80। যেটার 50 সেটা হয়তো সবসময় 50ই থাকছে, যেটার 20 সেটা কোনো সময় হয়তো 30 হচ্ছে, কোনো সময় 10 হয়ে যাচ্ছে, যেটার 80 সেটা আজকে 80 আছে, কালকে 5 হবে না, তার কোনো ঠিক নেই। তাহলে এত কিছু মাথায় রেখেই তো আপনাকে স্টকটা কিনতে হয়।
তাই জন্য এত সোজা ব্যাপারটাকে যদি এতটা জটিলভাবে না ভেবে আপনি যদি সোজাভাবে ভাবতে পারেন, আপনার ভাবনা দেখবেন অনেক ক্লিয়ার হবে। যে আপনি যে স্টকটা নিচ্ছেন সেটা আপনি কি চান। সবথেকে বড় কথা হচ্ছে আমরা অনেকেই জানি না যখন স্টকটা নিই তখন আমরা কেন নিই, এইটা নিয়ে তবে নেবেন। আরেকটা কথা হচ্ছে কখনো একটা জিনিস করবেন না যেটা আমাদের অনেকের অভ্যেস আছে, আমারও হয়তো কোনো দিন ছিল, আস্তে আস্তে এগুলো ত্যাগ করতে হয়েছে। সেটা হচ্ছে আমরা অনেক সময় ফেঁসে গিয়ে স্টক ডেলিভারি নিই। মানে নিলাম ইন্টারডের জন্য, যদি ইন্টারডেতে না বেরোলো তবেই ডেলিভারি, নাহলে ডেলিভারি নয়। মানে তার ডেলিভারি পেছনে কোনো ভাবনা নেই, একমাত্র ভাবনা হচ্ছে ফেঁসে যাওয়া। এটা করবেন না। তো এইটুকু যদি আপনি মেনটেন করেন দেখবেন আপনি এমনিতেই ভালোভাবে ট্রেড করতে পারছেন। তো যেটা বলবার জন্য বললাম, এত কথার অবতারণা করলাম যে মার্কেটের, তবে অলওয়েজ বলছি আগের ডাটার সঙ্গে এখনকার মার্কেটের অবস্থা কোরিলেশন করে তবে শুনবেন। 1 জানুয়ারি 12 থেকে ফেব্রুয়ারি 12 এই টানা 7 সপ্তাহ বেড়েছিল, এটা 17% বেড়েছিল, তারপরে আবার 13% কমেছে মার্কেট। ডিসেম্বর 3 ডিসেম্বর 17 থেকে জানুয়ারি 18 এইটা বেড়েছিল 8%, তারপরে আবার কমেছে 10%, এটাও 8 সপ্তাহ। আচ্ছা 7 ফেব্রুয়ারি থেকে 4 এপ্রিল 2010 এটা মাত্র 9 সপ্তাহ বেড়েছিল, 11% বেড়েছিল, সাবসিকুয়েন্টলি 3% কমেছে। 17 ফেব্রুয়ারি 31 মার্চ 19 এটা 8% বেড়েছিল, সাবসিকুয়েন্টলি 3% কমেছে। সুতরাং এবার কত দিন ধরে কমেছে দেখুন। 1 জানুয়ারি যেটা ছিল 7 সপ্তাহ বেড়েছিল, তারপর 5 সপ্তাহ নেগেটিভ গেছে। 18 যেটা বললাম সেটা 8 সপ্তাহ বেড়েছিল, তারপর 8 সপ্তাহ নেগেটিভ গেছে। তা যেটা বললাম 9 সপ্তাহ টানা বেড়েছিল, তারপর 6 সপ্তাহ নেগেটিভ গেছে। আর 2019-এ 17 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ 7 সপ্তাহ যাওয়ার পর 5 সপ্তাহ নেগেটিভ গেছে। সুতরাং এই জায়গাটায় আমি আগের কথা আপনাকে ভাবতে বলছি না, কিন্তু আমি বলছি আপনি একটু কসাস থাকুন, জাস্ট একটু কসাস। কারণ এই জায়গাটায় একটু কসাস থাকা ভালো। তাড়া করে শেয়ার কিনবেন না, ওপরে কেনার দরকার নেই। একটা জায়গা থাকে দেখুন, মানে আপনি কোনো দিন ওই খেতে গেছেন, তো আমরা যখন খেতে যাই কোথাও, ওই সময় যখন খুব খিদে থাকে যা পারি তাই খেয়ে নিই এবং সেটা হজমও হয়ে যায়। কিন্তু যখন আস্তে আস্তে পেটটা ভরে যায় তখন দেখবেন যা চয়েস, অনেক দেখে শুনে এটা খাবো, এইটুকু তো জায়গা আছে, দেখে শুনে চয়েসের মিষ্টিটা খাই হয়তো, বা লাস্টে যেটা আমার ভালো লাগলো এটা খাবো না, এই জায়গা কম আছে এরপরে তার খেতে পারবো না, একদম চয়েস করে নিয়ে খাওয়া। সেরমভাবে সেই পেট ভরে খাওয়ার জায়গাটা চলে গেছে, টানা 7 সপ্তাহ উঠেছে। এখন আপনাকে কিছু কিনতে গেলে ওই চয়েস করতে হবে, দেখে এটা নেবো, নিলে বাড়বে তো, ঠিকঠাক আছে তো, দেখে শুনে তবে একটা কিনতে হবে। এইটা একটু মনে রাখবেন, আর কিছু নয়। আর ক্লিয়ার রাখবেন যে কোনো সময় 2 থেকে 3% কারেকশান হতে পারে। এটা মানে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হলো না। ট্রেন্ড তখনই চেঞ্জ হবে যদি মার্কেট 20,800 নিচে চলে। এখনও পর্যন্ত আগে 20,600 বলেছিলাম, সেটা 20,800 হয়েছে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 46,400। এই দুটো ফিগার মনে রাখুন। এই দুটো ফিগার ভাঙলে তখন আমরা ট্রেন্ড চেঞ্জের কথা ভাববো, যে ট্রেন্ডটা মনে হয় চেঞ্জ হবে, মানে নেগেটিভ ট্রেন্ডে যাবে। তার আগে অবধি ভাববো ইটস আ রানিং কারেকশান। কিন্তু এই রানিং কারেকশানে আমাদের অনেকের, মানে যারা ওপরে যদি কেউ কিনে থাকি তাদের তো অনেকটা টেনশন হবে। সেই ক্ষেত্রে বলছি এই সময় কেনাকাটা এগুলো একটু সাবধানে করবেন। ইন্ট্রাডে করুন কি কিছু কিনুন, স্ট্রিক্ট স্টপ লস ব্যবহার করুন। টাইম আসছে, হতে পারে 7 সপ্তাহ হয়েছে, এটা 8 সপ্তাহ, এটা হয়তো পজিটিভ হলো, 9 সপ্তাহ হয়তো রেকর্ড ভাঙার জন্য, তাই না? আপনি ভাবুন, যখন আমরা প্রথম পেলেকে দেখেছি, পেলেই হচ্ছে সেরা প্লেয়ার, তারপরে এলো মারাদোনাকে দেখলাম, হ্যাঁ মারাদোনা ভালো, তারপরে এলো মারাদোনার আগে এসছে ক্রুয়েফ, এরা এসছে, মারাদোনা, তারপরে এলো মেসি, রোনাল্ডো মেসি একসঙ্গেই প্রায়। তো মেসিকে দেখার পর আমরা এখন ভাবতেই পারি না যে মেসির থেকে ভালো কেউ খেলতে পারবে। একইভাবে যখন গাভাস্কর প্রথমবার 10,000 রান করলেন, 34টা সেঞ্চুরি করলেন, তখন লোকে ভাবতেই পারতো না, আর মনে হয় এটা কোনোদিন হবে না। তো সচিন ওটা ভেঙে দিলেন। আজকে বিরাট এটা ভেঙে দিচ্ছে, 50টা সেঞ্চুরি ওয়ানডে ইন্টারন্যাশনালে। কালকে কেউ হয়তো 100টা সেঞ্চুরি করবে ওয়ানডে ইন্টারন্যাশনালে।
শেয়ার মার্কেটও ঠিক সেরম। এইটা 7 সপ্তাহ আছে, 9 সপ্তাহ হয়েছে, নতুন রেকর্ড হয়তো 10 সপ্তাহ, 11 সপ্তাহ, 12 সপ্তাহ সবই হতে পারে। তো লেটস সি কী হবে, আমরা জানি না তো যে এটা হবে না। সুতরাং এখান থেকেও মার্কেট, ওই জন্য হিস্টোরিক্যাল ব্যাপারটা আপনাকে বললাম, আর নতুন রেকর্ডও হতে পারে সেটাই জন্য। কিন্তু আপনাকে এই জায়গাটা যত ওপরে যাচ্ছে, আগের দিনও বলেছি, এভরি টাইম নিফটি বাড়ে, আপনার রিস্ক একটু বাড়ে। সুতরাং এই সময়টা একটু সাবধানে কেনাকাটা করুন। ভালো থাকুন, সামনে ক্রিসমাস, খুব এনজয় করুন, ভালো থাকুন, নমস্কার।